আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমাদের ইমেল অ্যাড্রেসে অবশ্যই ঘটনা প্রেরণ করবেন বা অডিও ক্লিপ পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটির স্পেলিংটি হলো BHOOT ভূত GHONTA @gmail.com। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি আমাদের গল্প কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন। তো আজকে এখন আমি আমাদের প্রথম ঘটনায় চলে যাই। তো প্রথম ঘটনাটি আমার এক খুব ক্লোজ বড় ভাইয়ের থেকে কালেক্ট করা। তো উনি ফরেস্ট অফিসার হিসাবে যোগদান করার আগে ওনার বাবাকে উনি একদিন জিজ্ঞেস করলেন যে, বাবা, তুমি তো ফরেস্ট অফিসার ছিলা। বলে যে, হ্যাঁ ছিলাম। এবার তোমার জীবনে এমন কোনো কাহিনী নাই যে ভয়ানক খুব? বলে, হ্যাঁ আছে। তো সেই কাহিনীটি ওই আমার বড় ভাই যে ঠিক যেভাবে আমাকে বলছে, আমি ঠিক সেইভাবে আপনাদের বলার এখন চেষ্টা করব। তো আমার সে বড় ভাইয়ের নাম হলো সুজন। তো সুজন ভাইয়ের বাবা যখন ময়মনসিংহে পোস্টিং হয়, তখন মোটামুটি আজ থেকে 60 ইয়ার্স অ্যাগো, 60 বছর আগের কথা এরকম, বা 50 ইয়ার্স। তো তখন আর এখন ময়মনসিংহের সেই জঙ্গল অনেক তফাৎ। তো উনি যেভাবে বললেন ঠিক সেভাবে বলছি যে আমি তখন সদ্য বিবাহ করেছি। তো ময়মনসিংহ পোস্টিং হওয়ার পরে আমি ময়মনসিংহ চলে গেলাম যে দেখার জন্য যে সরকারি কোয়ার্টার বা বাংলো কীরকম হবে, কারণ আমার ফার্স্ট পোস্টিং এটা। তো আমি গিয়ে দেখলাম যে পরিস্থিতি তেমন একটা ভালো না, কারেন্ট থাকে না, তারপর আপনার কারেন্ট না থাকলে তো পানিও উঠানো যাবে না, তারপরে সরকারি কোয়ার্টার বুঝতেই পারতেছেন তো শেষ চাইতে অনেক দিনের। তো আমি দেখে পরে ঢাকা চলে আসলাম। এসে আমি আমার বাবা মাকে বললাম যে কোয়ার্টারে তো যে বাংলোটা আমাকে দেওয়া হয়েছে, তো বাংলোটায় তো একটু প্রবলেম, যেহেতু কারেন্ট থাকে না, প্লাস একটু পুরনো। তো মা বাবা বললো, সমস্যা নাই, আমরা তোমার সাথেই থাকবো, কারণ তুমি যখন অফিস চলে যাবা, তুমি নতুন বিয়ে করছো, বৌমা একা থাকবে, তো আমরা একসাথেই থাকি। তো বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি, আমার বউ এবং বাবা মা তারপর দিন রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে। তো ময়মনসিংহ আমরা পৌঁছে গেলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যা যে দেখি যে আমাদের যে কেয়ারটেকার ছিল 2-3 জন, তারা সুন্দর গোছগাছ করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো তখন কারেন্ট ছিল না যখন আমরা পৌঁছেছি। তো তারা আপনার হারিকেন, কুপি এগুলা সব জ্বালিয়ে রাখছে। তো আমরা যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হলাম, তারা চা তারপরে টুকটাক নাস্তা দিল। তো আমরা সেগুলা খেলাম, গল্প টল্প করলাম, ভালোই লাগলো। তো রাতে ডিনার শেষ করে আমরা
শুয়ে পড়লাম। তো আমার অফিস এর পাশেই ছিল আপনার মানে একটা বড় বাজারের মতো। তাই আমি প্রায় অফিস শেষ করে সেই বাজারে যেতাম কিছু টুকটাক কেনাকাটার জন্য, কারণ আপনারা জানেন যে ফ্যামিলিতে টুকটাক জিনিস লাগেই। তো ওই জায়গায় যে সবচেয়ে বড় দোকান, সেই দোকান থেকে আমি কেনাকাটা করতাম। তো একদিন আমার সেই দোকানদার জিজ্ঞেস করতেছে যে, ভাই আপনি কি এখানে নতুন? আমি বললাম যে হ্যাঁ আমি তো নতুন, আমি এখানে ফরেস্ট অফিসার হিসাবে যোগদান করছি। তো উনি আমার সাথে পরিচয় হয়ে খুব খুশি হলো। তো বললো, ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। আপনার মতো এক ভাই, সে ডক্টর, কিছুদিন আগে আমাদের এই হসপিটালে জয়েন করছে। তো উনিও সন্ধ্যা হলে আসে আমার সাথে বসে একটু কথাবার্তা বলে। তা আপনি কিছু মনে না করলে আমাদের সাথে বসতে পারেন। তো আমিও চিন্তা করলাম যে খারাপ হয় না, যেহেতু নতুন জায়গা, নতুন মানুষ। তা আমিও তারপর থেকে অফিস শেষে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ওনাদের সাথে বসে আড্ডা টাড্ডা দিয়ে চাটা খেয়েটে তারপরে বাসায় আসতাম। তো এইভাবে মোটামুটি আমাদের লাইফ ভালোই চলতেছে। তো একদিন সেই দোকানদার ভাই, সে আর কি অনেক বড় ব্যবসায়ী ছিল, দোকানেও বসতো। তো তার আর কি অনেক দোকান ছিল সেখানে বাজারে। তো বললো, ভাই আপনি একদিন আমার বাসায় আসেন, আপনার ভাবিকে আপনার কথা বলছি। তো বলছে তাহলে একদিন বাসায় নিয়ে আসে। আমি তো বললাম ঠিক আছে, আমি ভাইকে জিজ্ঞেস করবো, যদি আসে তাহলে। তো আমি বললাম ঠিক আছে, একদিন যাব আপনার বাসায়। তো উনি তার বাসার লোকেশনটা আমাকে বলে দিল। তো মেন রোড দিয়েও যাওয়া যায়, আর আমার যে বাংলোর পেছন দিক দিয়ে যে আপনার বনের ভিতর যে রাস্তাটা গেছে, ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমি ওই রাস্তাটা আর কি অত চিনতাম না, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। তো উনি বলে দিল যে এভাবে আসবেন, আর যদি আপনি না আসতে পারেন তাহলে আমি আমার লোক পাঠাবো, নিয়ে আসবে। উনি বললো, না আমি পারবো, সমস্যা নেই। তো তার ঠিক 2-3 দিন পরে চিন্তা করলাম যাই, তাহলে ওই দোকানদার ভাইয়ের বাসায় যাই, একটু ঘুরে আসি। তা আমি দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিলাম, হাতে টর্চ লাইট নিয়ে, যেহেতু সন্ধ্যা হইতেই পারে। তো দোকানদার ভাই তো উনি দেখার পর খুব খুশি। তার বাসায়ও আপনার 3-4 জন গার্ড থাকে, কারণ আসলে সে অনেক পয়সাওয়ালা মানুষ। আসলে তার বাপদাদা জমিদার টাইপের ছিল, কিন্তু এমনি দোকান দিয়ে রাখছে আর কি। তা আমি জানতাম না যে তারা এত পয়সাওয়ালা, যায় দেখি তো অবাক। তো তার ছাদে বসলাম, ছাদে বসে দেখতেছি ওই পারে যে পাহাড়, সুন্দর নদী চলে যেতেছে, খুব ভালো লাগতেছে। তো দোকানদার ভাই আমাকে বলে, দেখছেন আমি আপনাকে বলছিলাম যে আমার এখানে আসলে আপনার ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আপনার মাগরিবের আজান দিয়ে দিল। যেহেতু জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার চারিদিক, তাই আমি বললাম যে এখন তাহলে ভাই উঠি, কালকে আবার দেখা হবে। তো উনি বললো যে আপনি একা কিভাবে যাবেন, আপনি তো নতুন মানুষ আমাদের এই জায়গায়, আমি আমার 2 জন গার্ড দিয়ে আপনাকে দিয়ে আসবে। তখন আমি বললাম যে না, আমি একাই পারবো যেতে। আর আমার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল এই চাকরিটা নিয়ে, যেহেতু আমি ফরেস্টে চাকরি করব, কোনো কিছু ভয় পেলে আমার চলবে না, সেটা মনে মনে ছিল। তা আমি বললাম যে না, কাউকে দেওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। তো অনেক রিকোয়েস্ট করলো, ওনার ফ্যামিলিরও রিকোয়েস্ট করলো আমাকে যে ভাই আজকে থাক, বা 2 জন আমাদের গার্ড নিয়ে যান। তো আমি কোনো কথাই শুনলাম না, আমি বললাম না সমস্যা নেই, পারবো। তো আমি সুন্দর টর্চ জ্বালিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি 10-15 মিনিট হাঁটলাম। তো হাঁটার পরে হঠাৎ শুনি যে আমার মানে আশেপাশে পায়ের শব্দ আসতেছে, মনে হয় যে আমার আশেপাশে কেউ হাঁটতেছে। তো আমি চিন্তা করলাম হয়তো বা পশু টশু হবে, এটা হইতেই পারে। তা আমি একটু খেয়াল রাখলাম, কারণ এখানে তখন আপনার চিতাবাঘ, বাঘ দেখা যেত। তো
হাঁটতেছি হাঁটতেছি, তো হঠাৎ অনেক জোরে একটা ধুম শব্দ হলো। আমি একটু ভয় পেয়ে গেলাম, পেছনে তাকাইলাম, দেখলাম কিছুই নেই। আবার হাঁটতেছি হাঁটতেছি, এখন আর পায়ের শব্দটা নাই। তা আমি চিন্তা করলাম হয়তো বা চলে গেছে, মানে যেটাই ছিল। তার ঠিক 5 মিনিট পর আবার সে পায়ের শব্দ। তো তখন আমি পেছন ফিরে তাকালাম। তো টর্চলাইটে একটা নিয়ম কি, ডাইরেক্ট আপনার উপরে মারা যায় না, প্রথমে নিচে মারতে হয়, এটা একটা ভদ্রতা। তো তখন আমি আস্তে আস্তে যখন টর্চলাইটটা পায়ের দিকে উঠে, মানে পায়ের দিকে মারলাম, দেখলাম যে পাগুলো তার দেখা যেতেছে না। আস্তে আস্তে মুখের দিকে উঠলাম, দেখলাম যে আমার মতো হুবহুব চেহারা আরেকজন, সেম টু সেম, আর ডুপ্লিকেট যাকে বলে। তাকে দেখে আমি তাকেই আছি, কিছু যে বলবো, বলার মতো আমার তখন সেন্স কাজ করছে না। তো আমি তাদের তাকেই আছি, সে আস্তে আস্তে আমার সামনের দিকে আসলো। আসার পর আমার কাঁধে হাত রাখলো, তারপর আর কিছু মনে নেই। ওদিকে তো আমার বাসায় সবাই টেনশন, এতক্ষণ হয়ে গেছে আসতেছে না, কোন বন্ধুর বাসায় গেছে। আমার বউ টেনশনে, মা বাবাও টেনশনে। তখন আমার বউ আমার মার কাছে গিয়ে কথা যখন বলতেছে, তখন দরজার নকের শব্দ পেল। তখন আমার মা বলল যে যাও, আমার ছেলে মনে আসছে, দেখো। তো আমার বউ দরজা খুললো। খোলার পর আমার জিজ্ঞেস করলো, তুমি কোথায় গেছিলা? আমি নাকি কিছুই বলিনি, আমি না বলে সোজা ভেতরে ঢুকে গেছি। তো আমার বউ হয়তো ভাবলো যে হয়তো বা ফ্রেন্ডের সাথে ছিল, হয়তো বা অনেক টায়ার্ড। তারপরে আমি রুমে যাই, ডাইরেক্ট বাথরুমে ঢুকে গেছি, মানে এটা আমার বউর ভাষ্য। তো সে চিন্তা করলো ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হোক। তো তখন কারেন্ট ছিল না, সে বাথরুমের সামনে একটা হারিকেন দিয়ে গেল। আর তখন আমার মা আমার বউকে ডেকে বললো, যেহেতু এখন আসছে, যাও খাবার টাবার রেডি করো। তো আমার বউ খাবার টাবার রেডি করতে চলে গেল। খাবারটা রেডি করে এসে দেখে যে আমি শুয়ে আছি। আমার জিজ্ঞেস করতেছে, কিছু খাবা না? আমি কিছু বলি না। আর যেই জামা কাপড় পরা ছিলাম সেটা পরে আমি শুয়ে পড়ছি। তো ওর মনে একটু সন্দেহ হইল। ও বাথরুমের ওখানে হারিকেনটা দেখে, ওখানেই আছে। বাথরুমে গেল, ওখানে যেহেতু পানি, বললাম যে মোটর মানে চালানো যাইতো না, কারেন্ট, পানির প্রবলেম ছিল, তো পানি ধরা পানি থাকতো বালতিতে। তো দেখলো পানি ওরকমই আছে, পানিও খরচ হয় নাই, বাথরুমও শুকনা। ও ব্যাপারটা বুঝতে পারলো না। তো ডাইরেক্ট আমার মার কাছে গেল, যা বলতেছে আপনার ছেলে কোন বন্ধুদের কাছে গেছে, কি না কি খেয়ে আসছে, আইসা তো সাথে ঘুমায় পড়ছে, কাপড়ও খুলে নাই আর হাত মুখও ধয় নাই বলতেছে। তখন আমার মা বলছে, না আমার ছেলে তো এরকম না। তুমি কি বলো? বলে কি জানি, আমি তো কিছু বুঝতেছি না। বলে ওর মনে হয় শরীর খারাপ লাগতেছে, তুমি কাজ করো, তুমি শুয়ে থাকো, ওর সাথে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে থাকো। তো আমার বউ খাওয়া দাওয়া করে আমার পাশে শুয়ে থাকলো। তো যখন ওর ঘুম ভাঙলো, তখন কয়টা বাজে ঠিক আনুমানিক বলতে পারে না, দেখো ওর পায়ের সামনে একটা অবয়ব দাঁড়ায় আছে। অবয়ব চোখগুলো একদম আগুন যেরকম জ্বলে সেরকম জ্বলতেছে। যখনই চোখে চোখ পড়লো, কারণ ওই হারিকেনের আলোটা সবসময় সারা রাত টিম টিম করা থাকতো, তো যখনই চোখে চোখ পড়লো, ওই অবয়বটা কি করলো, ওই আমার বোর পা দুইটা অনেক জোরে ঝাঁতা দিল। এই ঝাঁতা দেওয়ার পর যখন আমার বউ চিৎকার দিল, ওই চিৎকারের শব্দে আমার মা এবং বাবা উঠে গেল। কিন্তু ওই অবয়বটা তখন সাথে সাথে আমার বউর বুকের উপরে এসে মুখটা চাপ দিয়ে ধরলো।
তো চাপ দেওয়ার আগেই তো যতটুক চিৎকার হইছে এতটুক চিৎকার ওই আমার মা বাবা এই রুমের দিকে উঠে আসা শুরু করছে। তো যখনই সেই অবয়বটা পায়ের শব্দ পাওয়া শুরু করছে, সে কি করছে, জানলা দিয়ে বের হয়ে গেছে। তো আসার পর আব্বা আম্মা আসার পর তো বউকে জিজ্ঞেস করতেছে আমার বউকে যে কী হয়েছে। বলতেছে যে মামা দেখেন এরকম এরকম একটা কালো অবয়ব মতো, চোখগুলো খুব লাল, আমার পায়ের ওখানে দাঁড়ানো ছিল, পরে আমার বুকের উপরে এসে আমার গলা চাপ দিয়ে ধরছে, মনে হয় যে মেরে ফেলবে। তো বললো যে তাহলে আমার ছেলে কই? আপনার ছেলে তো আমি দেখতেছি না। দেখতেছি না মানে সেটাই তো আমি বুঝতেছি না যে আপনার ছেলে কোথায় গেল এত রাত, আর দরজাও বন্ধ। পরে সবাই বুঝতে পারলো যে এটা আসলে অন্য কিছু ছিল, তার ছেলে ছিল না। তখন ওই মানে আমার বাবা আর ওই গার্ড 2-3 জনকে নিয়ে জঙ্গলে খোঁজা শুরু করলো। তো জঙ্গলে খুঁজতে 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 তারা এক জায়গায় দেখে অনেকগুলো হাতি দাঁড়ায় রয়েছে। তো এক গার্ড আমার বাবাকে বললো যে স্যার এখানে লাইট দিয়েন না, লাইট দিলে ওরা আমাদের দিকে তেড়ে আসবে, আর এখানে ফায়ারও করা যাবে না, ফায়ার করলে এদিক ওদিক হাতি দৌড়াবে, পরে আমাদেরই সমস্যা হবে। তো তারা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলো যে হাতিগুলো অন্যদিকে চলে গেছে। তো তারা কিছু দূর সামনে যাওয়ার পরই তারা দেখলো যে আমি ওখানে পড়ে আছি, আমার টর্চ লাইটটা নিভানো, আর আমার সারা শরীরে মানে কাদা টাদা লাগানো। তো তাড়াতাড়ি সবাই ধরাধরি করে আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর ফ্রেশ ট্রেশ করে তারপর আমার সকালে আমার জ্ঞান ফিরল। তো জ্ঞান ফেরার পরে আমার বাবা আমার জিজ্ঞেস করতেছে কী হয়েছিল। পরে আমি রাতের পুরো ঘটনা খুলে বললাম যে আমার মতো একটা অবয়বকে আমি দেখছি, সে আমার কাঁধে এসে হাত রাখার পরে আমার আর কিছু খেয়াল নাই। পরে চিন্তা করলো না এটা তো খুব খারাপ জিনিস, হুজুর তো দেখানো দরকার। পরে আমার বাবা হুজুরকে নিয়ে আসলো, পাশে মসজিদ ছিল। পরে হুজুর আসার পরে পানি পড়া দিল, তারপরে কিছু নিয়মকানুন বলল। পরে উনি বলল যে দেখেন আপনাদের এটা আমি আমার জিনদের মাধ্যমে যে খবরটা পাইছি সেটা বলতেছি। আসলে জঙ্গলে খারাপ ভালো দুইটা জিনই থাকে। যখন আপনার ছেলেকে জিন আক্রমণ করছে, খারাপ জিন মেরেই ফেলতো, ওই হাতির পাল এসে তাকে ঘিরে রাখে, তখন আর ওই জিনটা ওনাকে মারতে পারেনি, যার জন্য ওনার রূপ ধরে আপনার বাসায় আসছে এবং আপনার বৌমাকে আক্রমণ করছে। যদি আপনারা আপনার বৌমার চিৎকার না শুনতেন তাহলে শিওর আপনার বৌমাকে ওই জিনটা মেরে ফেলতো। তো এটা শোনার পর তো স্বাভাবিক ব্যাপার, আমার বাবা মার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো তারা বললো তাহলে হুজুর এখন কি করা যায়। তখন হুজুর বললো যে দেখেন আমি একটা কাজ করে দিই, আমি বাড়িটা বন্ধ করে দিই, আর যে পানি পড়ার তাবিজ দিলাম ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক বাড়িটা বন্ধ করে দিল। তো বাড়িটা বন্ধ করে দেওয়ার পরে তেমন আর কোনো ঘটনা এর মধ্যে ঘটেনি। তো তারপরে আস্তে আস্তে তার ওখানে মোটামুটি ভালোই মানে আমরা থাকলাম, দিনগুলো ভালোই কাটলো। তো এই ছিল এক ফরেস্ট অফিসারের বাস্তব কাহিনী। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তা আজকে মোটামুটি একটা গল্পতেই কাহিনীতেই আমাদের সময় কাভার হয়ে গেছে। তো আজকের মতো একটাই আপনাদেরকে শোনালাম। এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন, লাইক করবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনারা আমরা কাহিনী আপলোড করলে পেয়ে যান। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদেরকে ইমেল করবেন, ভয়েস ক্লিপ পাঠাবেন, আর সর্বোপরি কমেন্টস করবেন। কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো অবশ্যই জানাবেন। আর সর্বোপরি যেটা, আমাদের সাথে থাকবেন। সামনে কোরবানি আসতেছে, ইনশাল্লাহ সবাই আমরা ভালো থাকবো, ভালো মতো ঈদ উদযাপন করব। এই বলে আজকের মতো আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।